গ্রেপ্তারের প্রতিবাদে বায়তুল মোকাররম থেকে শাহবাগ পর্যন্ত গণমিছিল। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহৃত হবে না, আশা ওবায়দুল কাদেরের। অন্য পরিচয়ে জামায়াত কর্মীদের সহিংসতা সম্পর্কে সতর্ক থাকতে হবে, অভিমত বিশ্লেষকদের। রাজস্ব আয়ের হিসেবেও গরমিল, পেছনে দুর্নীতি ও সমন্বয়হীনতা বলছেন বিশ্লেষকরা। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। দেখছেন এটিএন নিউজ। বিকেল ৩টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘাতে নিহত ও গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে গণমিছিল করেছে আন্দোলনকারীরা। পরে গণমিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। শাহবাগ এলাকায় আছেন সহকর্মী জাহিদ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এর আগে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করছিল, সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডা চলেছে। এখন কি পরিস্থিতি বিরাজ করছে? সঠিক তথ্যই দিয়েছেন। মূলত যারা আন্দোলনের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু বায়তুল মোকাররমে তারা জুমার নামাজ শেষ করে যে মিছিলটি নিয়ে আসছিলেন সেটি মূলত শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ঢোকার পূর্বেই পুলিশের সঙ্গে এক প্রকার হাতাহাতি এবং সেখানে ছাত্রলীগের যে সকল ব্যানার ছিল কিংবা প্লাকার্ড ছিল সেগুলো ভাঙচুর করে এবং শাহবাগের যে মোড় সেখানে তারা প্রায় 10 মিনিট স্লোগান দেয় এবং তারপর তারা কিন্তু চলে যায় তাদের গন্তব্যে। তাই যে গণমিছিলের আহ্বানটি করা হয়েছে সারা দেশ জুড়ে আজ, সেই গণমিছিলের একটি অংশ হিসেবেই মূলত তারা এই মিছিলটি তারা করেছেন। এবং যদিও বায়তুল মোকাররমে আমরা দেখছিলাম আগে থেকে সেরকম কোনো মিছিলের আমরা আভাস পাচ্ছিলাম না, এক পর্যায়ে কিন্তু হুট করে এই মিছিলটি সংঘটিত হয় এবং তারা শাহবাগের দিকে চলে আসে। তো আমরা শাহবাগে এখন দেখছি যে ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ, আওয়ামী লীগ সমর্থকদের অবস্থান কর্মসূচি দেখতে পাচ্ছি। আমরা তাদের অবস্থান সম্পর্কে একটু জানতে চাই। আপনারা শাহবাগে অবস্থান নিচ্ছেন, আসলে আপনাদের অবস্থানের ভিত্তি বা কারণটা আসলে কি? আসলে মূল কারণ হচ্ছে আন্দোলনের নামে যদি কেউ জানমালের ক্ষতি করে, জনগণের দুর্ভোগ সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে এগুলো আমরা প্রতিরোধ করবার জন্য ইনশাল্লাহ রাজপথে আমরা সোচ্চার আছি এবং অতন্ত্র প্রহরী নিয়ে আমরা জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো। বাবলি, আপনি শুনছিলেন যে আসলে যখন একটু আগে যখন আন্দোলনের পক্ষে যে মিছিলটি হচ্ছিল তারপরে আমরা দেখছি যেখানে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সমর্থনকারী যারা আছেন তারাও পাল্টা অবস্থান নিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু একটি মুখোমুখি অবস্থানের যে চিত্র সেটি আমরা দেখছি এবং সকাল থেকেই আসলে রাজধানীর বিভিন্ন অঞ্চলেই কিন্তু এই প্রতিবাদ মিছিল যেমন ছিল, অবস্থান যেমন ছিল, একই সঙ্গে প্রতিবাদের প্রতিরোধেও কিন্তু আমরা সে অবস্থানটিও দেখতে পেয়েছি। শাহবাগেও সেই একই চিত্র আমরা দেখতে পেলাম। তো পরবর্তী বুলেটিনে হয়তো আরও নতুন কিছু খবর জানাতে পারবো। বুবলি, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জাহিদ জানাচ্ছিলেন গণমিছিলের খবর। সুপ্রিয় দর্শক, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছুটির দিন শুক্রবারও মাঠে নেমেছে শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবে আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম, সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুজাহিদ, সায়েন্স ল্যাবে আছেন আপনি। এর আগে আমরা আসলে শুনছিলাম জাহিদ জানাচ্ছিলেন যে শাহবাগে এসে গণমিছিলটি থেমে গেছে। আপনি যে এলাকায় আছেন সেখানকার পরিস্থিতি কিরকম বিরাজ করছে জানাবেন। ধন্যবাদ বাবলি। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে জোর করে বিবৃতি প্রদান এবং যে হত্যাকাণ্ড হয়েছে এবং পুলিশের গুলির বিচার এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই দাবিতে কিন্তু সায়েন্স ল্যাব মোড় উত্তাল হয়ে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে 2:30 থেকে কিন্তু এই আন্দোলন বেশ জোরেভাবে শুরু হয়েছে এবং আশেপাশে যে স্কুল এবং কলেজগুলো আছে সেই স্কুল কলেজ থেকে কিন্তু সব ছাত্র হয়েছে। আমরা এই মুহূর্তে একজন আন্দোলনকারীর কাছ থেকে আসলে একটু জানতে চাই যে আসলে আজকে তাদের দাবিগুলো কি, আজকে আপনাদের দাবিগুলো মূলত কি? আমরা আজকে দাবি হচ্ছে আজকে আমরা প্রথমে মেধার জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা ছোট ছোট আন্দোলন করেছি আমাদের দাবি আদায়ের জন্য। এই যে আমরা জানেন যে মেধার মাধ্যমে, এই কোঠার মাধ্যমে মেধা শূন্য করা হচ্ছে, দেশকে নীল নকশা করা হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা উপলব্ধি করেছে যে মেধার মাধ্যমে আসলে কোঠার মেধা তো আসলে মেনে নেওয়া হয়েছে। আজকে মূলত কেন জড়ো হয়েছে? যদি মেধা মেনে নেওয়া হয়ে থাকে, আমাদের যে বাড়ি থেকে রাজপথে গুলি করে হত্যা করেছে, আমাদের আজকে ঢাকার রাজপথ সহ বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর প্রত্যেকটা জায়গায় রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে, আমার ভাইয়ের রক্তে। আমরা আজকে সেই হত্যার প্রতিশোধের জন্য, হত্যার দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি, হত্যার বিচারের জন্য রাজপথে নেমেছি।
নেমেছি আমরা। আপনি যেমনটা শুনছিলেন, আসলে আপনি এখানে কিন্তু যে হত্যার বিচার সহ আরো যে বিষয়গুলো আছে এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো কিন্তু উপস্থাপিত হচ্ছে। এবং আমি ধন্যবাদ। দর্শক, সায়েন্স ল্যাব থেকে সহকর্মী মুজাহিদুল ইসলাম আমাদের জানাচ্ছিলেন আন্দোলনকারীদের আজকের দাবির মুখে তারা রাজপথে নেমেছে সে বিষয়ে বিস্তারিত। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে 4 সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন গণমাধ্যম কর্মীরা। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত মানববন্ধনে তারা সাংবাদিক হতাহতের নিন্দা জানান। বলেন, সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব, কিন্তু সে কাজে গিয়ে গুলিতে নিহতের ঘটনা নিয়ে সবাই যেন নির্বিকার। গণমাধ্যম কর্মীরা কোনো পক্ষের নয়, বরং সত্য প্রকাশে মাঠে থাকেন। তবুও যে কোনো ঘটনায় তারা টার্গেটে পরিণত হন। এমনকি এ ধরনের ঘটনার কোনো বিচার হয় না। তথ্য সংগ্রহ ও প্রকাশ্যে গণমাধ্যম কর্মীদের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তারা। বলতে পারবো না, তাহলে আমরা কিছুই দেখাবো না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটার দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না এমন আশা করেন তিনি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। কোটা সংস্কার আন্দোলনের প্রধান দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ও পরীক্ষার হলে ফিরে যাবে বলে প্রত্যাশা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। তিনি বলেন, শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধে দেশের জনগণ সাধুবাদ জানালেও অসন্তুষ্ট বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট, বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক কতটা নিবিড়। সে কারণে তারা জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে সাংবিধানিক ও অগণতান্ত্রিক বলেছেন। শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসাবে ব্যবহার হোক, এটা জাতি চায়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হেফাজতের নামে আটক থাকা অবস্থায় জোর করে বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বলে দাবি করেন 6 সমন্বয়ক। সমন্বয়কদের আটক, সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত 30 জুলাই রাত থেকে তারা ডিবি অফিসে অনশন শুরু করেন। দর্শক, শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের বিচার, গণগ্রেফতার বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থী ও জনতা দ্রোহ যাত্রা পালন করছেন। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন? এই দ্রোহ যাত্রাটি আসলে তারা কিভাবে পালন করছে আজ? পরে আমরা সবাই এখানে অবস্থান নিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান নিয়েছেন এবং ছাত্র জনতা সহ ছাত্র জনতা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষই এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি তারা জানাচ্ছেন এখানে। এই যে সাম্প্রতিক সময়ে যে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন যেটি শুরু হয়েছিল, আমরা দেখেছি সেখানে যে সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেই সহিংসতায় যারা হতাহত হয়েছে তাদের পরিবার যাতে যৌক্তিক দাবি, তাদের পরিবার যাতে যৌক্তিক বিচার পায় এবং যে তারা তার জন্যই
মূলত এখানে আজকে তারা সমবেত হয়েছেন। ঠিক এই যে প্রায় 150 শতাধিক মানুষ মৃত্যুর কথা বলা হচ্ছে, সেই মানুষগুলো মৃত্যুর সাথে যারা জড়িত, মৃত্যুতে যারা জড়িত তাদের যাতে খুঁজে বের করা হয় এবং তাদেরকে যাতে যৌক্তিক বিচারের আওতায় আনা হয়, সেজন্যই মূলত তারা আজকের এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতেই পাচ্ছি যে বিভিন্ন বিপুল সংখ্যক মানুষ এখানে ইতোমধ্যে জড়ো হয়েছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনের যে মূল সড়কটি সেটিতে তারা অবস্থান নিয়েছেন এবং বসে তারা অবস্থান নেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রা পথ বন্ধ হয়ে গেছে এবং যারা এখানে অবস্থান নিয়েছেন তারা মূলত এখানে যৌক্তিক যে সম্রাট, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী সম্রাট আনোয়ার যুক্ত ছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে, সেখানে ছাত্র এবং জনতা দ্রোহ যাত্রা করছেন সেই খবর জানাচ্ছিলেন। জামাতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেই দায় শেষ হবে না বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। বলছেন দলটির নেতাকর্মীরা অন্য পরিচয়ে বা অন্য দলে ভিড়ে যাতে সহিংসতা চালাতে না পারে সেদিকে নজর দিতে হবে। শুধু তাই নয়, নেতাকর্মীদের সহিংস মনোভাব নিরসনেও কাজ করতে হবে বেশ গুছিয়ে। সাজেদা সুইটের রিপোর্টে বিস্তারিত। মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল জামায়াতে ইসলামী। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে 1972 সালে নিষিদ্ধ হয় দলটি। আবারও সেই পদক্ষেপ 2024 সালে, তবে মাঝে কেটে গেছে অর্ধশতক। এর মাঝে নিষিদ্ধ দলটিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাজনীতির অধিকার দান করেন জিয়াউর রহমান ও তার প্রতিষ্ঠিত দল বিএনপি। শুধু তাই নয়, জামায়াতের প্রতি যতটুকু কঠোর হওয়া উচিত ছিল আওয়ামী লীগের তা দেখা যায়নি মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর আগ পর্যন্ত, এমন অভিযোগও জোরালো। অথচ জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিনের। সেই 1991 সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এ দাবিতে ব্যাপক জনসমর্থন থাকার পরও বহাল থাকে জামায়াতের তৎপরতা। এ দাবি জনমনে কতটা জোরালো সেটি আরেকবার দেখা গেল 2013 সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনে, কিন্তু সেবারও আশা পূরণ হয়নি। বিচারিক প্রক্রিয়ায় শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতের প্রথম সারির নেতাদের কঠোর শাস্তি নিশ্চিত করে আওয়ামী লীগ, কিন্তু দল নিষিদ্ধের দাবি পূরণ হয়নি। কোনোদিন ক্ষমা চায়নি, কোনোদিন বলেনি যে আমরা ভুল করেছি। 1971 সালে যুদ্ধাপরাধে জামায়াতের সংশ্লিষ্টতার সুস্পষ্ট বর্ণনা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক রায়ে। সেবারও দাবি পূরণ হয়নি। হারে হারে টের পায়ে বুঝতে পারি যে সরকারের মধ্যে সরকার আছে এবং এগুলি অতিক্রম করেই আল্লাহর রহমতে আমরা মানে এই বিচারগুলি করতে প্রসিকিউশন টিম সক্ষম হয়েছে। আইন সমর্থন করছিল না বলে তৎকালীন যে কোর্টগুলো ছিলেন বা এখন যারা আছেন তারা এদেরকে অবৈধ ঘোষণা করতে পারছিলেন না। 2013 সালে যখন হাইকোর্ট ডিভিশন জামায়াত ইসলামীকে দল হিসেবে নিবন্ধন বাতিল করে দিলেন, তখনই যদি সরকার যদি সচেষ্ট হতেন তো আজকের দিনে এই ঘটনা হয়তো ঘটতো না। এবার কোটা সংস্কার আন্দোলনের ভয়াবহতা দেখে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে নিষিদ্ধ হল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। দেশবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান হলো। শুধু নিষিদ্ধ করে প্রতিরোধ করা যাবে না, মাত্র শুরু, যে সার্বক্ষণিকভাবে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে। হোঁচট খাওয়ার পরে তারা যদি উঠে না দাঁড়াতে পারে সেই কারণে আরও দায়িত্ব আছে। নাম বদলাবে, দল বদলাবে, মানুষ বদলাবে, চেহারা বদলাবে। সুতরাং অন্তরের ভিতর থেকে যদি সেটাকে উৎপাটিত না করা হয়, যদি ফিলোসফিক্যালি তাদেরকে যদি পরিবর্তন না করা যায়, তবে যে নামেই হোক অন্য নামে তারা আত্মপ্রকাশ করবে। ভবিষ্যৎ প্রজন্ম জামাতের কাছ থেকে নিষ্কৃতি পায়, তার একমাত্র উপায় হচ্ছে শিক্ষিত জনশ্রেণী গড়ে তোলা। দেশকে, জাতিকে, দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, দেশের মানুষের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা করা দরকার, সেটা সরকারের করা উচিত। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। হত্যা, লুট, ধর্ষণ, অখণ্ড পাকিস্তানের স্বপ্নে কোন নৃশংসতাটা করেনি জামায়াতে ইসলামী সহ স্বাধীনতা বিরোধী শক্তি। স্বাধীনতার 53 বছর পরও এই অপশক্তির থাবা থেকে মুক্তি মেলেনি জাতির। স্বাধীন বাংলায় আদর্শিক আর সাংস্কৃতিক সংঘাতের সুযোগ নিয়ে এতদিন টিকে ছিল এসব অপশক্তি। কত কত ছোট ছোট বাচ্চা কচুরির তলে ধুয়ে আসতে হয়েছে, তাকে আমরা আনতে পারি নেই বাবা, আর ক্ষমতা নেই। মুক্তিযুদ্ধে বিভীষিকার ক্ষত আজও দগদগে বাংলার আনাচে কানাচে। ৭১ গণহত্যা, লুট, ধর্ষণ, হত্যায় প্রত্যক্ষ মদত ছিল জামায়াতে ইসলামীর। এরাই মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীকে সব ধরনের সহায়তা করেছে।
অখণ্ড পাকিস্তানের স্বপ্নে বিভোর পূর্ব পাকিস্তান জামায়াত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম জামায়াতের প্রচারযন্ত্র দৈনিক সংগ্রামে মুক্তিযোদ্ধাদের বলেছিল দুর্বৃত্ত, ঘোষণা দিয়েছিল সর্বাত্মক প্রতিরোধের। রাজাকার আল শামস ও আল বদর বাহিনী গঠন করে নৃশংসতায় নামে এই দলটির অসংখ্য কর্মীরা। সে সময় এসব অপকর্মে নেতৃত্ব দেন ফাঁসি কার্যকর হওয়া মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান সহ অনেকে। জামায়াতে সে সময় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, ইসলামী ছাত্র শিবির নামে লেবাস পাল্টালেও চরিত্রের পরিবর্তন হয়নি তাদের। যে নৃশংসতা দেখিয়েছে আল বদর বাহিনী সেটা কারোর সঙ্গে তুলনীয় নয়। পুরো ছাত্র সংঘ আল বদর বাহিনী হয়ে গেছে। তারা এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে টার্গেট করে তারা একজন একজন করে হত্যা করেছে। রাজাকার বাহিনী তাদের থেকে গেছে, অন্যান্য বাহিনীগুলো তাদের থেকে সৃষ্টি হয়েছে এবং তাদের শীর্ষস্তরে গোলাম আজম থেকে শুরু করে এরা যারা আছে পরবর্তীকালে প্রত্যেকে বলেছে তারা পাকিস্তানে থাকতে চায়। আরব বিশ্বের মুসলিম দেশগুলো সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে পাকিস্তানের পক্ষে জনমত তৈরির কাজ করেছে। তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের যারা সবচেয়ে জঙ্গি বাহিনী ছিল তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, সেটা পাকিস্তানি একজন মেজরের নেতৃত্বে জামালপুরে প্রথমে প্রশিক্ষণটা শুরু হয়। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে শিক্ষাকে যেভাবে পুনর্বিন্যস্ত করার দরকার ছিল, স্বাধীনতার 53 বছর পরও তা করতে না পারাটা আক্ষেপের, বলছেন ইতিহাসবিদরা। দরকার হচ্ছে আসলে সাংস্কৃতিকভাবে এবং আদর্শিকভাবে এটার বিরুদ্ধে লড়াই করা। তো সেই কাজটা আমরা সবগুলো সমন্বিতভাবে এই যাবৎকাল করতে পারিনি। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ সরকারের ব্যর্থতা। আমরা আমাদের কাজ করেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস পড়া হয়, সেখানে অনেক জায়গায় দেখবেন যে আল বদর আল শাম স্বাধীনতা বিরোধীদের হত্যাকাণ্ড গণহত্যার ব্যাপারে অনেক কিছু নেই, এখনো ভয় পায়। তো কি করব? কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। এবার সেকেন্ড প্রশ্ন। অন্যান্য প্রসঙ্গ। রিজার্ভ ও রপ্তানির পর এবার রাজস্ব আয়ের হিসেবেও তথ্যের গরমিল। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, এই দুই প্রতিষ্ঠানের হিসেবে পার্থক্য প্রায় 1 লাখ কোটি টাকা। বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন দুর্নীতি এবং সমন্বয়হীনতায় বারবার তথ্যের এমন অসঙ্গতি। আরাফাত ইসলাম শুভর বিশেষ রিপোর্ট। রিজার্ভ ও রপ্তানির হিসাবে তথ্যের গরমিল, এ নিয়ে ব্যাপক সমালোচনা শেষ হতে না হতেই এনবিআর এর রাজস্ব আয়ের হিসাবেও বড় ধরনের অসঙ্গতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এতে সামষ্টিক অর্থনীতি আরও চাপে পড়বে বলে মনে করছেন অর্থনীতির বিশ্লেষকরা। বিদায়ী 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,10,000 কোটি টাকা। এর বিপরীতে 3,82,562 কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হয়েছে বলে দাবি এনবিআর-এর। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী বিদায়ী অর্থবছরে রাজস্ব আহরণ হয়েছে সংশোধিত লক্ষ্যের চেয়ে প্রায় 27,438 কোটি টাকা কম। আর অর্থ মন্ত্রণালয়ের অধীন সিজিএর হিসাবে গত অর্থবছরে দেশে রাজস্ব আহরণ হয়েছে প্রায় 2,85,282 কোটি টাকা। সে অনুযায়ী এনবিআর ও সিজিএর রাজস্ব আহরণের তথ্যে পার্থক্য 97,280 কোটি টাকার বেশি। বিশ্লেষকরা বলছেন, রিজার্ভ ও রপ্তানির পর এবার রাজস্ব নিয়ে এনবিআর ও সিজিএর তথ্যের ব্যবধান সরকারি তথ্য উপাত্তকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। ডিফারেন্সটা ইন্ডিকেট করে 3টা অনিয়ম। একটা হচ্ছে দুর্নীতি হয়েছে এখানে, 2 হচ্ছে সমন্বয়হীনতা, মিলানো হয়নি, মানে 3 পক্ষই সতর্ক হয়নি। তৃতীয়ত ওইটা হচ্ছে যে আমি টাকা পেয়েছি কিন্তু জমা দেইনি, সরকারের কাছে আমি রেখে দিয়েছি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর তথ্যে এমন অসঙ্গতি বাংলাদেশের সরকারি পরিসংখ্যান নিয়ে আস্থাহীনতা বাড়িয়ে তুলছে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর শাহাদত হোসেন সিদ্দিকী। এই ধরনের সমন্বয়হীনতা আসলে বাকি যে পরিসংখ্যানিক উপাত্ত রয়েছে অথবা স্ট্যাটিস্টিক্স রয়েছে সেইগুলাকেও কিন্তু আমাদের, আমি বলবো যে সন্দেহের মধ্যে ফেলে দেয়। গ্লোবালি বিশ্বের ক্ষেত্রে বাংলাদেশের পরিসংখ্যানের প্রতি যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জায়গাটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। যে অর্থের পরিমাণ এনবিআর বলেছে সেটা যদি আপনার হিসাবায়নের খাতায় না আসে তাহলে আসলে ঘাটতির পরিমাণ আরো অনেক বেশি। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি।
নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকায় রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজি ও মাছের দাম স্থিতিশীল রয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল ও মুরগির দাম। কাঁচামরিচের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজের দাম, যদিও বৃষ্টির কারণে ছুটির দিনেও ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম ছিল। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। নতুন করে দাম না বাড়ায় স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 40 টাকা কমে কাঁচামরিচ 200 টাকায় পাওয়া যাচ্ছে। আগের মতোই বাড়তি দামে পেঁয়াজ 120 টাকা ও আলু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, আর সোনালী মুরগির কেজি 280 থেকে 300 টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকায় পণ্যের দাম আগের চেয়ে কমেছে। পানি একটু কমতেছে, মাছ একটু ধরা পড়তেছে, এই কারণে দাম একটু কমতেছে। ক্রেতারা বাজারে এমনি ভয়ে আতঙ্কে জানি কিনা, আর এমনি সবজি বাজারে এমনি অনেক সস্তা হয়ে গেছে আগের থেকে। অনেক আমদানি, আমাদের ব্যবসা বাণিজ্য নেই, অবস্থা খুব খারাপ। তবে ক্রেতারা বলছেন ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাওয়ায় বাজারের ক্ষেত্রে সমন্বয় করতে হচ্ছে। পণ্যের দাম বাড়ে, আমার কার্তিক হয় খাবারের উপর আমাদের সে চাপটা পড়ে। মানে বাজারে আসলে মানি ব্যাগ ফাঁকা, একদম কিচ্ছুই থাকে না। এগুলো যে জিনিসটা মনে করছেন আমি 2 কেজি নেবো, সেটা আপনাকে 1 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখতে হচ্ছে। সব ক্ষেত্রেই তাই। ইনকামের জায়গা থেকে আসলে বাজারে এসে মিলানো যায় না সবকিছু। ভরা মৌসুমেও বাজারে কাঙ্ক্ষিত দামে মিলছে না ইলিশ। বাজারে 800 টাকার নিচে ছোট ইলিশও পাওয়া যাচ্ছে না। দাম না বাড়লেও ছোট বড় সব ধরনের মাছ চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম শুভ, এটি নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। জামালপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে গরুর স্কিন ডিজিজ ল্যাম্পি ভাইরাস। এরই মধ্যে রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক গরু মারা গেছে। এতে চরম বিপাকে পড়েছেন খামারিরা। জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। গরুর শরীরে প্রথমে জ্বর দেখা দেয়, 2 দিন পর চামড়ায় এক ধরনের গুটি হয়। এর 2-1 দিনের মধ্যেই তা ক্ষতে পরিণত হয়। এদিকে হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন খামারিরা। তবে আতঙ্কিত না হয়ে গরুর বাড়তি পরিচর্যা সহ চিকিৎসকের পরামর্শ নিলেই এই ভাইরাস সেরে যাবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। দেশের বাইরের খবর। আজ কাতারের রাজধানী দোহার লোসাইল এলাকায় জানাজা শেষে দাফন করা হবে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে। বৃহস্পতিবার তেহরান থেকে দোহায় আনা হয় হামাস প্রধানের মরদেহ। বিমানবন্দরে তার কফিন দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানে অন্যতম প্রতিষ্ঠাতা খালেদ মেশাল সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল লাখো মানুষের অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত হয় হানিয়ার প্রথম জানাজা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান হানিয়া। মঙ্গলবার গভীর রাতে সেখানেই গুপ্ত হত্যার শিকার হন তিনি। মার্কিন গণমাধ্যম CNN জানায়, তেহরানে ইসমাইল হানিয়ার আবাসস্থলে মাস 2 আগে বোমা পুঁতে রাখা ছিল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে অজ্ঞাত কোনো স্থান থেকে সেটির বিস্ফোরণ ঘটিয়ে হানিয়াকে হত্যা করা হয়। ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি 300 ছাড়িয়েছে। ওয়েনার জেলা প্রশাসন আজ জানায়, মঙ্গলবার ভূমিধসের ওই ঘটনায় এ পর্যন্ত 308 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এখনও নিখোঁজ 200-র বেশি মানুষ। স্বাস্থ্যমন্ত্রী জানান, 308টি মরদেহের মধ্যে 195টি উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও 113টি দেহের খণ্ডাংশ পাওয়া গেছে। ভূমিধসের পর থেকে গত 4 দিনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওয়েনার। এখনও চলছে নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার কাজ। ড্রোনের মাধ্যমে মৃতদেহ খোঁজা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকেও এই কাজে ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা।
গত সোমবার মধ্যরাতে ভারী বৃষ্টির কারণে ওয়েনার জেলার মুন্দাক্কায়ে পাহাড়ি ঢলে ব্যাপক ভূমিধস ঘটে। বিপর্যয় নেমে আসে ঘুমন্ত গ্রামবাসীর উপর। পুরোপুরি ধ্বংস হয়ে যায় ছোট্ট জনপদটি। ইস্পাহানি স্পোর্টস নিউজ। লিওনেল মেসিকে নিয়ে 2024 কোপা আমেরিকা টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা করেছে কনমেবল। আছেন আর্জেন্টিনার 5 জন, কলম্বিয়ার 2 জন এবং ব্রাজিল, কানাডা, উরুগুয়ে ও ইকুয়েডরের 1 জন করে। সেরা একাদশের গোলকিপার পুরো টুর্নামেন্টে মাত্র 1টি গোল হজম করা আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে 4 ডিফেন্ডার, কলম্বিয়ার ডেভিনসন সানচেজ, ইকুয়েডরের পিয়েরো হিনকাপি, কানাডার অ্যালিস্টার জনস্টন ও আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো। মাঝ মাঠে কলম্বিয়ার হামেস রদ্রিগেজ, উরুগুয়ের ম্যানুয়েল উগার্তে ও আর্জেন্টিনার রদ্রিগো দি পল। আক্রমণ ভাগে 2 আর্জেন্টাইন মেসি ও লাউতারো মার্তিনেজের সঙ্গী একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে জায়গা পাওয়া রাফিনিয়া। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গ্রেফতারের প্রতিবাদে বায়তুল মোকাররম থেকে শাহবাগ পর্যন্ত গণমিছিল। শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহৃত হবে না, আশা ওবায়দুল কাদেরের। অন্য পরিচয়ে জামাত কর্মীদের সহিংসতা সম্পর্কে সতর্ক থাকতে হবে, অভিমত বিশ্লেষকদের। রাজস্ব আয়ের হিসেবেও গড়বেন, পেছনে দুর্নীতি ও সমন্বয়হীনতা বলছেন বিশ্লেষকরা। রাজবাড়ীতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 2। কাতারে আজ ইসমাইল হানিয়ার শেষ শয্যা। কোপা আমেরিকার সেরা একাদশে মেসি সহ আর্জেন্টিনার 5, ব্রাজিলের 1 জন। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।